এসো, বাইরে বেরিয়ে এসো। কই, কোথায় তুমি? আমি যে তোমাকে দেখতে পাচ্ছি না। আমার কাছে এগিয়ে এসো। আরো কাছে এগিয়ে এলে তবেই তো আমাকে দেখতে পাবে। এসো। আমি 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 কি কে তুমি? তুমি তো আমার স্ত্রী নও। কে তুমি? আমি নিশি, আমি কাল নিশি। না না না, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, বলছি, ছেড়ে দাও আমাকে। নিশি। বড়ই পরিচিত একটি শব্দ আমার আপনার সকলের। ছোট থেকে বড় হওয়ার ধাপে কখনো না কখনো আমরা আমাদের চেনা পরিচিতদের কাছ থেকে নিশির থেকে সাবধান হও এরকম একটা সাবধান বাণী শুনে এসেছি। আজ বরং সেই প্রাচীন আতঙ্কের সাথেই নতুনভাবে পরিচয় হোক, কি বলেন? নমস্কার শ্রোতা বন্ধু, আপনারা কেমন আছেন? আমরা চলে এসেছি টিম কাহিনী কুঠি আপনাকে নিয়ে যেতে অজানার রাজ্যে। আজ আপনারা শুনবেন স্বনামধন্য তথা বিপুল জনপ্রিয় সুলেখক অমিয় নস্করের কলমে একটি হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প, নিশির ডাক। গল্প পাঠে কুন্তল, গল্পের সূত্রধার আমি শুভম। শুরু হচ্ছে অমিয় নস্করের কলমে নিশির ডাক। আজ বৈশাখ মাসের শেষ সন্ধ্যায় খানিক আগেই একদল কালবৈশাখী ঝড় বয়ে গেছে কাঞ্চনপুর গ্রামের উপর দিয়ে। ঝিরিঝিরি বৃষ্টি এবং ঝড়ের শেষে পরিবেশের রূপ যেমনটা হয় ঠিক তেমন ভাবেই এলোমেলো হয়ে আছে চারপাশ। হকুল পাতার ছাউনি, ত্রিপল দেওয়া খড়ের চালা, ভেঙে পড়েছে পাড়ার মোড়ে চায়ের দোকানের টিনের দরজা। এছাড়াও রাস্তার উপর যত্রতত্র ডালপালা ভেঙে পড়েছে। বড় আমবাগানের দিকে খামার ভর্তি হয়ে শিউলি ফুলের মতো বিছিয়ে ডাঁসা আম পড়ে রয়েছে, কিন্তু মরণ ভয়ে সে সমস্ত আম করাবার জন্য এই রাত বিরেতে আজ আর কেউ বাইরে বের হয়নি। হ্যাঁ, মরণ ভয়ই বটে, কারণ এই গ্রামেও শুরু হয়েছে সেই ভয়ঙ্কর নিশির ডাক। গ্রামের কয়েকজন বয়োজ্যেষ্ঠ মানুষ বিকেল বেলায় আলোচনা করছিল পাশের কয়েকটা গ্রাম নাকি উজাড় করে দিয়ে নিশির মরণ থাবা অবশেষে এই কাঞ্চনপুর গ্রামের উপর এসে পড়েছে। ভয়াবহ সেই নিশির ডাক এড়িয়ে চলা তো আর সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তাই প্রাণ বাঁচাতে সন্ধ্যের পর এই গ্রামের সকল মানুষ দোয়ার এটে ঘুমিয়ে পড়ে, যাতে কাল নিশির সেই মরণ ডাক তাদের কানে না আসে। আজ কালবৈশাখী ঝড়ের শেষে গ্রামের পরিবেশ কেমন যেন কাঁচা ঘুম ভাঙা শিশুর গম্ভীর মুখের মতো থমথমে। রাত্রি যখন প্রায় 9টা সাড়ে 9টা বাজে, তখন পুরো পাড়া জুড়ে পিন পতন নিস্তব্ধতা বিরাজ করছে। গ্রামের সবাই এতক্ষণে ঝড় বৃষ্টির স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় যে যার ঘরে নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে আছে। গ্রামের আর 5 জন মানুষের মতো আজ এই রাতে রথিনও দুয়ার এটে ঘরের মধ্যে ঘুমিয়েছিল। তার স্ত্রী মালতী 2 দিন আগে বাপের বাড়িতে প্রথম গর্ভাবস্থায় বাপের ঘরে স্বাদ খেতে গেছে। আর এদিকে কাঞ্চনপুর গ্রামে ধান তোলার অগাধ কাজের চাপে রথিন আর শ্বশুর বাড়ি যেতে পারেনি।
ফলত একাই তার কুঠুরি ঘরে টিনের দরজা এঁটে ঘুমিয়েছিল। হঠাৎ এমন সময় বাইরে থেকে পরিচিত এবং মায়াবী এক কণ্ঠস্বর গভীর ঘুমের মধ্যেও রথিনের কানে গেল। রথিন স্পষ্ট শুনতে পেল বাইরে দাঁড়িয়ে তার স্ত্রী মালতী তাকে ডাকছে। ওগো শুনছো, একবারটা বাইরে এসো না। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি। ওহ, কিন্তু তুমি এত রাতে এই পলাশপুর থেকে ফিরে এলে নাকি? ঘুমের ঘরে রথিন প্রথম ডাকেই সাড়া দিয়ে ফেলেছে। তার মনে হয়েছে মালতী তাকে অনেকক্ষণ ধরে ডাকছে, কিন্তু রথিনই বা কি করে জানবে যে তার দরজায় এই রাত বিরেতে মালতী নয়, বরং কাল নিশি এসে উপস্থিত হয়েছে। প্রথম ডাকেই রথিনের সাড়া দেওয়ায় দরজার বাইরের গাঢ় অন্ধকার থেকে আবারও মায়াবী সুরে সেই নারী কণ্ঠ বলে উঠল, কি গো, এখনো শুয়ে আছো? আমি যে বাইরে তোমার অপেক্ষা করছি। এসো, তাড়াতাড়ি এসো আমার কাছে। রথিন রীতিমতো ভ্রমিত হয়ে কাল নিশির মরণ খপ্পরে পড়ে সে আবারও ডাকে সাড়া দিয়ে বলে উঠল, দাঁড়াও, আর একটুখানি দাঁড়াও, আমি আসছি। বলে মন্ত্রমুগ্ধের মতো বিছানা ছেড়ে উঠে টিনের দরজাটা খট করে সরিয়ে বাইরে বেরিয়ে আসে রথিন। ঝড় বৃষ্টি পরবর্তী আকাশে তখন গোল চাঁদের স্পষ্ট আলোয় চারিদিক উদ্ভাসিত। দূরের কোনো এক অজানা আধার থেকে ভেসে আসছে রাত চড়া পাখির ডাক। সেসব কিছুকে উদ্দেশ্যহীনভাবে উপলব্ধি করতে করতে নিদ্রাচ্ছন্ন দুটো চোখ দু হাতে কুঁজলে রথিন দরজার বাইরে দাঁড়িয়ে থাকা সেই নারীর উদ্দেশ্যে বলল, এত রাতে তুমি পলাশপুর থেকে চলে এলে কেন? তোমার বাবা মায়ের সাথে আবার কি ঝগড়াঝাটি করলে নাকি? না না, ও সব কিছু নয়। তুমি চলো তো এখন আমার সাথে, ও সব কথা পরে বলবো। বলেই সেই মায়াবী নারী সামনের বড় খালপাড়ের দিকে হাঁটতে শুরু করল। রথিনও মন্ত্রমুগ্ধের মতো তার পেছন পেছন হেঁটে চলেছে। এমন সময় রাত বিরেতে প্রাকৃতিক কারণে বাইরে বেরিয়েছিল 60 ঊর্ধ্ব একজন বয়স্ক লোক। সে প্রাকৃতিক কাজকর্ম সেরে একটা বালতি হাতে পুকুর ঘাটে নেমে হাত মুখ ধুচ্ছিল। কাল নিশির ভয়ে সেও মনে মনে জপ করছিল রাধা কৃষ্ণের নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হারাধ্যের নাম জপ করতে করতে সে বৃদ্ধ হেঁট হয়ে হাতের বালতি ডুবিয়ে দিল পুকুরের জলের মধ্যে। আর তখনই চাঁদের আলোয় পুকুরের অপর প্রান্তে থেকে হেঁটে যাওয়া রথিনকে দেখতে পেয়ে বেশ অবাক হলো বৃদ্ধ। আরে ওটা কি রথিন না? কিন্তু এত রাতে রথিন একা একা কোথায় হেঁটে চললো? তারপরেই সে খেয়াল করলো রথিন তার সামনে হেঁটে চলা কাউকে অনুসরণ করতে করতে এগিয়ে যাচ্ছে। এত রাতে রথিনের মুখে এমন কথা শুনে বৃদ্ধের আর বুঝতে দেরি হলো না যে রথিন কাল নিশির খপ্পরে পড়ে নির্দিষ্টভাবে মরণের দিকে এগিয়ে যাচ্ছে। বৃদ্ধ রথিনকে মরণের মুখ থেকে ফিরিয়ে আনার জন্য চিৎকার করে লোক জড়ো করতে লাগলো। ওরে কে কোথায় আছিস রে? শিগগিরি এই পুকুর পাড়ে বেরিয়ে আয়। এই দেখ, কাল নিশি আজ আবার একজনকে নিয়ে যাচ্ছে, আমাদের রথিনকে নিয়ে যাচ্ছে। কে কোথায় আছিস? শিগগিরি ছুটে আয়। বৃদ্ধের চিৎকারে কিছুক্ষণের মধ্যেই গ্রামের কয়েকজন তাগড়াই যুবক ঘর ছেড়ে পুকুরের দিকটায় বেরিয়ে এলো। তাদেরকে দেখতে পেয়ে বৃদ্ধ বলল, ওরে দৌড়ে যা,
যা ওই খাল পাড়ির দিকে, কাল নিশি ও দিকটাতে রতিনকে নিয়ে গেল। সঙ্গে সঙ্গে টর্চের আলো ফেলে খালপাড়ের দিকে দৌড়ে গেল 5-6 জন যুবক। তারা কজনে বারবার রথিনের নাম ধরে ডাকলো। রথিন, এই রথিন, কোথায় গেলি রে? আমরা তোকে এই বাঁচাতে রথিন, এসেছি। কোথায় গেলি তুই একবার ডাক দে, আমরা তোকে বাঁচিয়ে নেব। কজনে ক্রমবর্ধমান ভাবে রথিনকে ডাকাডাকি করছে এবং এক নিয়মে তাকে চারিদিকে খুঁজে চলেছে, কিন্তু কোনোভাবেই তারা আর সেই রাতে রথিনের কোনো খোঁজ পেল না। পরের দিন সকালবেলায় খালপাড়ের ওই পথ দিয়ে প্রাতঃভ্রমণে বেরিয়ে কাঞ্চনপুর গ্রামের মোড়ল বিনয় সর্দার দেখলেন খালের খোলে জংলা জায়গায় একটা লোক মুখ গুঁজে পড়ে রয়েছে। তৎক্ষণাৎ তিনি ডেকে হেঁকে বেশ কিছু লোক জড়ো করলেন এবং সেই মুখ গুঁজে পড়ে থাকা লোকটাকে তুলতে গিয়ে দেখলেন যে সে আর অন্য কেউ নয়, গত রাতের নিখোঁজ হয়ে যাওয়া কাঞ্চনপুর গ্রামেরই ছেলে রথিন। তার নিথর হাতের নাড়ি চেপে লোকগুলোর মধ্যে থেকেই একজন বলে উঠল, মশাই, রতিন যে আর বেঁচে নেই। কথাটা শুনে উপস্থিত লোকজন কেউই খুব একটা অবাক হয়নি, কারণ তারা জানে যে নিশির কবলে একবার যে পড়েছে তার মৃত্যু অনিবার্য। তবে এতক্ষণে একটা ভয়ানক বিষয়ে সবার দৃষ্টি নিবদ্ধ হল। রথিনের সারা শরীর পুরোপুরিভাবে গাঢ় নীল হয়ে আছে। এতক্ষণে মৃত্যু সংবাদ পেয়ে কাঁদতে কাঁদতে ঘটনাস্থলে ছুটে এসেছে রথিনের স্ত্রী মালতী। ওগো, তুমি কোথায় চলে গেলে আমায় ছেড়ে? কোথায় চলে গেলে তুমি? তারপরেই সময় মতো পুলিশ এলো। অবশেষে রথিনের দেহ মর্গে পাঠানো হলো, কিন্তু তাতেও বিশেষ কিছু লাভ হলো না। এর আগেও নিশির ডাকে বহু মানুষ প্রাণে মরেছে, এরপরেও মরবে। এখানে পুলিশের বাধা দেওয়ার কোনো শক্তি বা সামর্থ্য কোনোটাই নেই। এরপর থেকে কাঞ্চনপুর গ্রামের সর্বত্র নিশি ডাকের ভয় আরো বেশি করে মাথাচাড়া দিয়ে উঠল। আগে সন্ধ্যার পর এমনিতে কেউ বাড়ির বাইরে বের হতো না, এখন তা আরো কড়াকড়ি পর্যায়ে পৌঁছেছে। এখন আর যাই পারে হয়ে যাক, এমনকি মৃত্যু হয়ে গেলেও সন্ধ্যের পর গ্রামের লোকজন আর কেউ বাড়ির বাইরে বের হয় না। এছাড়াও গ্রামের মোড়ল মশাই সকলের উদ্দেশ্যে জানিয়ে দিয়েছেন যে নিশির ডাক একবার যে কোনো সাধারণ মানুষের কর্ণগহ্বরে প্রবেশ করলে সে ডাক উপেক্ষা করার ক্ষমতা কোনো সাধারণ মানুষের থাকে না। তাই দরজা জানলা বন্ধ থাকুক বা নাই থাকুক, সে ভয়ানক ডাক যাতে সাধারণ মানুষের কানে না আসে, তাই সূর্য ডোবার পর মানুষ যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ উলুধ্বনি, শঙ্খধ্বনি কিংবা খোল করতাল বাজিয়ে নাম সংকীর্তন গাইবে। আর ঘুমানোর সময় তুলে দিয়ে ভালো করে কানের ছিদ্র বন্ধ করে নিতে হবে, যাতে বাইরে থেকে এমন ভয়ানক ডাক, এমন মৃত্যু ডাক আমাদের কানে না আসে। এরপর গ্রামের মোড়লের উপদেশ মতো চলার পরে ভয়ে ভয়ে হলেও কোনো অঘটন ছাড়াই কেটে গিয়েছে প্রায় এক পক্ষকাল। এরপর একদিন রাতের দিকে বড় পুকুরের পাড়ে গ্রামের যত কুকুর সব একত্রিত হয়ে প্রবল ও ভয়ঙ্করভাবে ডাকাডাকি শুরু করল।
এমন বিকটভাবে কুকুরের চিৎকার নিমাই জেলের কানে দেওয়া তুলোর বর্ম অতিক্রম করে তীরের মতো তার কর্ণগহ্বরে টোকা দিল। তার কি যেন কি মনে হলো। সে তৎক্ষণাৎ হাতে একটা টর্চ নিয়ে বিছানা ছেড়ে ঘরের বাইরে বেরিয়ে এলো। হাতে একটা লাঠি নিয়ে কুকুরগুলোকে ভয় দেখিয়ে বলল, শালা, আর একবার যদি দেখেছিস না, তোদের সব কটাকে পিটিয়ে ছাদনা তুলে দেবো। নিমাই জেলের হাতের মোটা লাঠি দেখে কুকুরগুলো দৌড় দিয়ে যে যার মতো সেই স্থান পরিত্যাগ করলো। আর ঠিক তখনই পুকুর পাড়ের অন্ধকার থেকে ভেসে এলো এক মায়াবী কণ্ঠস্বর। নিমাই, ওখানে একা দাঁড়িয়ে আছো কেন? এসো, আমার কাছে এসো। কণ্ঠস্বরটা নিমাইয়ের খুব চেনা। নিমাই মনে মনে বলল, গলাটা খুব চেনা লাগলো না? আরে, এ তো আমার স্ত্রী সঞ্চারীর গলা। সেই অন্ধকার থেকেই মেয়েটা আবারও বলে উঠল, এসো, এসো আমার কাছে। কুকুরগুলো এতক্ষণ ধরে কেন চিৎকার করছিল তা বুঝতে আর নিমাইয়ের দেরি হলো না। সে বুঝতে পেরেছে তাকে কাল নিশীতে ডাকছে। নিমাইয়ের রাশ ভারী, তাকে এত সহজে ভ্রমিত করা যাবে না। কিন্তু হঠাৎ করে কি যেন তার হয়ে গেল। সে নির্বাক নিশ্চুপ ভিজে বিড়ালের মতো সেই আধার রমণীর পেছন পেছনে এগিয়ে চলল। বেশ খানিকটা পথ এগিয়ে যাওয়ার পর দূরের অন্ধকার থেকে ভেসে এলো এক ক্রূর অট্টহাসি, আর তার সঙ্গেই ভেসে এলো নিমাইয়ের আর্তনাদ। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। পরের দিন সকালে গ্রামের কালী মন্দিরের চাতালের উপর বসে গ্রামের মোড়ল বিনয় সর্দারের বৃদ্ধ বাবা কম্পিত কণ্ঠে বলে উঠলেন, ওই ওই শয়তানির নজর পড়েছে এই গ্রামের ওপর। তোরা আর কেউ বাঁচবি না বাবা। ও একে একে সবাইকে নিয়ে যাবে। হ্যাঁ, ও আবারও ওই গত রাতে নিমাই জেলেকে নিয়েছে। হ্যাঁ, এবার একে একে বাকি সকলকে নেবে, সকলকে। তোরা কেউ বাঁচবি না। বৃদ্ধ বাবার কথায় তার ছেলে অর্থাৎ মোড়ল মশাই বললেন, কিন্তু সে ভয়ঙ্কর ডাক থেকে মানুষ রক্ষা পাবে কি করে? তার সেই মৃত্যু ডাক এড়িয়ে চলার ক্ষমতা মানুষের নেই। মানুষের কানে একবার সে ডাক প্রবেশ করলে তাকে যে যেতেই হবে। সেই সকাল থেকে এই সমস্ত কথাবার্তার মধ্যে দিয়ে কিভাবেই অলৌকিক মরণ নির্মূল সম্ভব তার অন্বেষণ চলছে পাড়ার কালী মন্দিরে। এই জন্যই সেখানে একত্রিত হয়েছে গ্রামের অধিকাংশ পুরুষেরা। এমন সময় একটা অটো এসে থামল সেই কালী মন্দিরের সামনে। অটো থেকে নামলেন দুজন স্বামী স্ত্রী। হাঁটতে হাঁটতে এগিয়ে গেলেন গ্রামের পূর্ণ জমিদার বাড়িতে। দম্পতিকে বাড়িতে ঢুকতে দেখে বাড়ির বৃদ্ধ পরিচারক বলল, আসেন ছোট বাবু, আসেন ছোট মা। কতদিন পরে বাড়িতে আবার এলেন। আপনারা সব ভালো আছেন তো? হ্যাঁ রতনদা, আমরা সবাই ভালো আছি। তুমি ভালো আছো তো? হ্যাঁ ছোট বাবু, ভালো আছি। কিন্তু আপনি এমন অসময়ে গ্রামে এলেন কেন? গ্রামে এখন আবার কোনো অসুবিধা হচ্ছে নাকি? তাছাড়া আমরা এখানে বেশি দিন থাকবো না। পশ্চিম মাঠের বড় 5 বিঘের জমিটা বিক্রি করেই শহরে ফিরে যাব। কিছুক্ষণ চুপ করে থেকে পরিচারক বলল, আসলে আপনি আসবেন তা আগে ভাগে একটু জানিয়ে দিলে ভালো করতেন। আমি সব ব্যবস্থা করে রাখতাম।
না না, তেমন কিছুই করতে হবে না। তুমি শুধু থাকার মতো একটা ঘর পরিষ্কার করে দাও, তাহলেই হবে। আচ্ছা বেশ। বহুদিন পর কাঞ্চনপুর গ্রামের জমিদার বাড়ির একমাত্র ওয়ারিশ রিতম হালদার ও তার সদ্য বিবাহিত স্ত্রী শহর থেকে গ্রামের পুরনো জমিদার বাড়িতে ফিরে এসছে। বহু বছর আগে এই জমিদার বাড়ি সগৌরবে মাথা উঁচু করে গ্রামের বুকে দাঁড়িয়েছিল। জমিদার দুর্গাদাস হালদার স্বমহিমায় জমিদারি করত এই কাঞ্চনপুর গ্রামের ভূখণ্ড জুড়ে। কিন্তু এখন সেসব অতীত। থাকার মধ্যে ক্ষয়প্রাপ্ত জমিদার বাড়িটি আজও রয়েছে, আর অল্প বিস্তর কিছু জায়গা জমি। তার মধ্যেও বেশিরভাগ জায়গা গ্রামের প্রতাপশালী কিছু মানুষদের ভোগ দখলে চলে গিয়েছে। আর্থিক টানাপোড়েনের কারণে শুধু শুধু পড়ে থাকা 5 বিঘার একটা বড় জমি বিক্রির কাজে রিতম ও তার স্ত্রী শহর থেকে এখানে এসেছে। জমিটা বিক্রি হয়ে গেলেই তারা আবারও শহরে ফিরে যাবে। এখন জমিদার বংশের এই রিতমই একমাত্র অংশীদার। এমন সময় হঠাৎ গ্রামের মোড়ল পুরনো জমিদার বাড়িতে এসে খানিকটা গম্ভীর ভাবেই বললেন, তোমরা ভুল সময় চলে এসেছো। এখন গ্রামের পরিস্থিতি একদম ভালো নয়। এখন নিশির মরণ ডাকে একের পর এক মানুষের মৃত্যু ঘটছে। তোমরা তাড়াতাড়ি এই গ্রাম ছেড়ে শহরে ফিরে যাও। সে কথায় রিতম এবং তার স্ত্রী রুবি দুজনেই খানিকটা মনক্ষুণ্ণ হল। গ্রামের মোড়ল চলে গেলে রিতম রুবিকে বলল, আমরা এখানে কেউ থাকি না, তাই আমাদের জায়গা জমি সম্পত্তি সব গ্রামের লোকেরা দখল করে নিয়ে ভোগ বসাচ্ছে। আমি পশ্চিম মাঠের বড় 5 বিঘে জমিটা বিক্রি করতে এসেছি, তো তাই বোধহয় সে খবর পেয়েই সবার মনের মধ্যে একটা খচখচে ভাব জন্মেছে। যে কোনো প্রকারে এখান থেকে আমাদেরকে তাড়াতে পারলেই ওদের শান্তি। কিন্তু ও জমি বিক্রি না করা পর্যন্ত তো আমি এখান থেকে নড়বো না এক পাও। তারপর জমিদার বাড়ির বৃদ্ধ পরিচারক একটা ঘর থাকার মতো করে পরিষ্কার করে দিলে রিতম এবং রবি সেই ঘরটাতে গিয়েই থাকতে শুরু করল। অতঃপর বেলা ডুবে সন্ধে নেমে আসলো গ্রামের আকাশে। বাদুরের দল উড়ে যায় উত্তর পশ্চিম থেকে পূর্ব দক্ষিণ কোণে। ডানায় রৌদ্রের গন্ধ মুছে একজোড়া শালিক বাসায় ফেরে। গ্রামের প্রত্যেকটা ঘর থেকে সন্ধ্যা আরতির শঙ্খধ্বনি, ঘণ্টাধ্বনি এসবের শব্দ ভেসে আসে। পরিচারক বৃদ্ধ রতনও তখন জমিদার বাড়ির ঠাকুর থানে প্রদীপ জ্বালিয়ে ভিজে শঙ্খে ফু দিচ্ছিল। ঠিক তখনই রবি রিতমকে বলল, আমাদের বিয়ে হয়েছে 4-5 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত কোথাও তো ঘুরতেই নিয়ে গেলে না। যাই হোক, জায়গা বিক্রির দৌলতে হলেও তোমার সাথে শহরে নিজেদের বাড়ি থেকে বেরিয়ে আমি এই গ্রামে আসতে পেরেছি। এখানে অন্তত একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাও, দেখি কোথায় কি আছে। আরে অমন করে বলছো কেন? দুজনে মিলে অনেক দূর ঘুরতে যাব বলেই তো এত বড় জায়গাটা বিক্রি করতে এসেছি নাকি? হ্যাঁ, ওটা বিক্রি হয়ে গেলেই আমাদের ট্যুর ফাইনাল। রবি আবারও বলে ওঠে, সে ঠিক আছে, কিন্তু এদিকটা কেমন একটু ঘুরে দেখতে ইচ্ছে করছে। আচ্ছা চলো, তবে তোমাকে নিয়ে একটু ঘুরে আসি কাছে পিঠে, চলো। এমন সময় পরিচারক রতন এসে বলল, যাবেন নে বাবু, সন্ধ্যের পর আর একদম বাইরে যাবেন নে। এ গায়ে পর 3-4টে মৃত্যু ঘটেছে বাবু, তাও আবার সে মৃত্যু অলৌকিক মৃত্যু। অনেকে মনে করে এই মৃত্যুর পিছনে পৈশাচিক কারণ আছে। অনেকের ধারণা কালনিশির কবলে পড়েই এমন মৃত্যুগুলো ঘটছে। এতক্ষণে এই সমস্ত কথা শুনে রিতম জোরে হেসে বলে উঠল, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। তাছাড়া মৃত্যুই যে জীবনের চরম বেদনাদায়ক সত্য রতনদা। সে তো সবই বুঝলাম ছোট বাবু, কিন্তু এমন অস্বাভাবিক মরণ কে চায় বলেন তো?
এটাও কি মেনে নেওয়া যায়? আবারও রতনের কথায় হাসতে হাসতে রিতম বলল, আচ্ছা, তুমি ওসব আলতু ফালতু ভাবনা ছেড়ে আমাদের রাতের খাবারের ব্যবস্থা করো। ততক্ষণ আমরা দুজনে বাইরে থেকে একটু ঘুরে আসি। বলে তারা দুজনেই ঘর ছেড়ে বাইরে বেরিয়ে পড়ে। বৃদ্ধ পরিচারক রতন তাদের অবাধ্যতা দেখে পেছন থেকেই বলে ওঠে, হে দাদা মাধব, এদের তুমি রক্ষা করো, ওদের যেন কোনো ক্ষতি না হয়। এদিকে রবি এবং রিতম দুজন মিলেই বাইরের দিকে ঘুরতে বেরিয়েছে। কিছুক্ষণ আগেই পাড়ায় সন্ধ্যা নেমেছে, তাই এখনো গ্রামের কয়েকটা বাড়ি থেকে শাঁখ ঘণ্টার আওয়াজ ভেসে আসছে তাদের কানে। রিতম রবিকে একটা বড় পুকুর এবং পুকুর পাড়ের একটা বড় আম গাছ দেখিয়ে বলল, এই দেখো, এই দেখো, এই আম গাছ, এই পুকুর। ছোটবেলায় গরমকালে এই পুকুরের জলে কত হুল্লোড় করেছি। এই আম গাছের মোটা ডালে চড়ে আম দুল খেলেছি। সেসব কথা আজ মনে পড়লে মনটা বড্ড বিষাদগ্রস্ত হয়ে পড়ে। তখন জীবনটা কতটাই না সহজ ছিল। রিতমের কথায় রবি খানিকটা রাগ দেখিয়ে বলল, হ্যাঁ, তা ছিল বই কি। বিয়ের পর থেকে আমি তো তোমার জীবনের যত আনন্দ সব নষ্ট করে দিয়েছি। এটাই তো তুমি সব সময় বলতে চাও, সরাসরি বলতে পারো না, তাই আভাসে ইঙ্গিতে ঠিক বুঝিয়ে দাও। আরে দেশ, তুমি সব সময় এমন উল্টো পাল্টা ভাবো না। এসব কথার উল্টো পাল্টা মানে বের করো না, এসব আমার একদম ভাল লাগে না। চুপ করো। দুই স্বামী স্ত্রী মিলে এ সমস্ত কথা বলতে বলতে গোধূলির লাল আলো মিশ্রিত সন্ধ্যাবেলায় তারা কাঞ্চনপুর গ্রামের বড় খালপাড়ের রাস্তা বেয়ে এগিয়ে গেল পশ্চিম মাঠের সেই জমিটার দিকে। তারা যে জমিটা বিক্রির উদ্দেশ্যে গ্রামে এসেছে সেই জমিটা দেখতেই এগিয়ে চলল তারা। দুজনের হাতেই জ্বলছে দুটো ফ্ল্যাশ লাইট। রবি হঠাৎ রিতমকে জিজ্ঞেস করল, আচ্ছা, যতদূর দেখছি জানছি তাতে পরিষ্কার বুঝতে পারছি তোমরা জমিদার ছিলে, তোমাদের এত এত সম্পত্তি ছিল, তাও তোমরা এসব ফেলে রেখে কলকাতায় চলে গেছিলে কেন? চার পাঁচ মাস হয়ে গেল রিতম রবির সাথে ঘর করছে, কিন্তু এমন প্রশ্ন রবির আগে কখনো করেনি। কারণ এর আগে পর্যন্ত রবি রিতমদের পুরনো জমিদারি বাড়ির কথাই শুনেছে, কিন্তু আজকের মতো এমন প্রত্যক্ষভাবে জমিদার বাড়ি, তাদের জায়গা, জমি, সম্পত্তি এ সমস্ত সে দেখেনি। আজ দেখতে পেয়েছে, তাই আজই মনে প্রশ্ন জেগেছে। তাই তার এমন প্রশ্নতে খুব একটা গুরুত্ব দিয়ে না ভেবে সাধারণভাবে রিতম বলতে শুরু করলো, তখনকার সময় এই গ্রামগঞ্জের বুকে বিরাট বিরাট ডাকাত দল ছিল। সেসব ডাকাতদের ভয়ে ভীত হয়ে জমিদার জমিদারি ছেড়ে ভিন্ন স্থানে পালিয়ে যেতেন। আমার খুব স্পষ্ট মনে আছে, আমাদের তখন ৬-৭ বছর বয়স, জানো তো। আমার ঠাকুরদা তখন এই গ্রামের জমিদার। এক গভীর রাতে আমাদের জমিদার বাড়িতে ভীমে ডাকাত ও কালু ডাকাত তাদের জোড়া দলবল নিয়ে ডাকাতি করতে আসে এবং তাদেরকে বাধা দিতে যাওয়ায় আমার ঠাকুরদাদা সহ আমার ঠাকুমার মৃত্যু হয়। ডাকাত দলের হাতে তারা নৃশংসভাবে খুন হয়। সেই ভয়েই তো বাবা সেই ছোটবেলায় আমাকে নিয়ে এই জমিদারির পাট চুকিয়ে শহরে চলে গিয়েছিলেন। তারপর থেকে আর আশাই হয় না, দেখা হয় না। সোনাদানা অর্থ সম্পদ যা ছিল তা তো সব গেছে, জমিগুলোও যেতে বসেছে। তাই ভাবছি এক এক করে সব কটা জমিকে বিক্রি করে একেবারের মতো গ্রাম ছাড়ব। সবটা শোনার পর রবি বলল, দেখো, এ তোমাদের পৈতৃক সম্পত্তি, তুমি যা ভালো বুঝবে তাই করো। এ সমস্ত গল্প গুজব করতে করতেই তারা হেঁটে চলেছে। হঠাৎ পেছন থেকে নূপুর পায়ে কেউ একজন হেঁটে চলে যাওয়ার আওয়াজ তাদের কানে এলো। কি ভয়ানক সেই আওয়াজ! কেউ যেন ওদের দুজনকে অনুসরণ করতে করতে এগিয়ে আসছিল। হাঁটতে হাঁটতে পেছন ফিরে তাকিয়ে তারা দেখতে পায় আর কেউ নেই। চোখ পড়ল বেশ ঘন জনবসতিপূর্ণ এই গ্রাম। সন্ধ্যের পরে প্রত্যেকটি ঘরেই কেরোসিন ল্যাম্প বা হ্যারিকেনের আলোয় জ্বলজ্বল করছে। এছাড়াও
চাঁদের খোলাটে আলোয় তারা দেখতে পেল গ্রামের চারিদিকে বনস্পতির পাহারা বসানো। রিতম বলে উঠল, জানো তো, আমাদের গ্রামের ওই পশ্চিম মাঠের দিকে ওই দিকটা একটা স্থানীয় শ্মশান আছে। এই গ্রামের মানুষজন মারা গেলে যাতে অন্যত্র দাহ করতে না হয়, তাই ওই স্থানে আমার ঠাকুরদা এই শ্মশানটি নির্মাণ করিয়েছিলেন। রতনদার কাছে শুনেছিলাম এখন সেখানে পার্শ্ববর্তী গ্রামের লোকেরাও নাকি মৃতদেহ দাহ করতে আসে। এ সমস্ত শুনে রবি বলল, সে তো বুঝলাম, কিন্তু তুমি অমন বৃদ্ধ একজন মানুষকে দাদা বলো কেন? কি, রতনদার কথা বলছো? হ্যাঁ, ওনার কথাই বলছি। আরে উনি তো আমার ঠাকুরদাদার সময় থেকেই এই জমিদারিতে কাজ করছেন। বয়সে ঠাকুরদাদার থেকে ছোট হলেও আমি ছোট থেকে ওনাকে ঠাকুরদাদাই বলতাম, কিন্তু তখন উনি বলেছিলেন শুধুমাত্র দাদা ডাকতে, তাই সেটা এখন দাঁতে এসে আটকেছে। এ সমস্ত কথাবার্তার মধ্যেই এগিয়ে যেতে যেতে হঠাৎ তাদের চোখে পড়ল একদল শ্মশান যাত্রী পাশের গ্রাম থেকে মৃতদেহ কাঁধে নিয়ে কাঞ্চনপুর গ্রামের পশ্চিমের সেই শ্মশান ঘাটের দিকে এগিয়ে যাচ্ছে। আর সেই শ্মশান যাত্রীদের মধ্যে থেকে একজন লোক কেমন একটা বিদঘুটে স্বরে বলল, কি হে বাপু, এই ভরা সন্ধ্যেবেলায় তোমরা দুজনে এমন বাইরে বেরোচ্ছ, তা তোমাদের ভয় করে না? হ্যাঁ, পালিয়ে যাও, সময় থাকতে গ্রাম ছেড়ে পালিয়ে যাও, নইলে খুব শিগগিরই তোমাদেরও নিষেধ খোরাক হতে হবে। অপরিচিত লোকটা কথাগুলো বলে ভয়ানকভাবে হাসতে হাসতে এগিয়ে চলল। তার পেছন পেছন রিতম এবং রবিও এগিয়ে গেল। রিতম খানিকটা রাগ করেই বলল, এই মদ গাঁজা খান বুঝি, নইলে এমন তর কথা মুখ দিয়ে তো বের হতো না। যাই হোক, কে মারা গিয়েছে আর লোকজন এত কম কেন? লোকটা কর্কশ কণ্ঠে আবারও বলল, লজ্জা, অপঘাতে মৃত্যু হলে দাহ করার লোক থাকে না মশাই, এই কজন মিলেই দাহ করতে সারতে হয়। হ্যাঁ। রবি বলল, অপঘাতে মৃত্যু? কেন? কিভাবে মারা গেছে? যে মেয়েটা আজকে মরেছে তার নাম মালতী, তার স্বামীর ঘর এই কাঞ্চনপুর গ্রামে। মেয়েটা গর্ভবতী অবস্থায় সাত খাওয়ার জন্য পাশের গ্রাম পলাশপুরে নিজের বাপের বাড়ি গিয়েছিল, আর সেই সুযোগে মালতীর মতো কণ্ঠস্বরে আধার রাতে নিশির ডাক শুনতে পায় মালতীর স্বামী রথিন। নিশির কবলে পড়ে সেই রাতেই তার মৃত্যু হয়, আর স্বামীর এমন অকাল মৃত্যুর খবর শুনে মালতী পাগিলিনী হয়ে যায়, উন্মাদ হয়ে যায়। এর আগেও বহুবার নিজেই নিজের মাথা দেয়ালে ঠুকে ফাটিয়ে দিয়েছে, তখন অবশ্য মৃত্যু হয়নি, কিন্তু এইবার যখন স্বামীর শোকে পাগলি হয়ে নিজেই নিজের গর্ভে আঘাত করে, তখন অনিবার্য মৃত্যু ধরা দিল মানুষটির কপালে। যাই হোক, তোমরা এই গ্রাম ছেড়ে পালাও, নইলে তোমরাও মরবে ওই কাল নিশির হাতে, সে তোমাদেরও ছাড়বে না, বলে দিলাম। এতক্ষণে রিতম সেই শ্মশান যাত্রীকে অনুসরণ করা বন্ধ করেছে, তবে তার মাথায় এখন এক বিভৎস চিন্তা ঘুরপাক খেতে শুরু করেছে। সে যখন থেকে এই গ্রামে পা রেখেছে তখন থেকেই একটা কথাই সে সকলের মুখে শুনছে, এই গ্রাম ছেড়ে চলে যাও, এখান থেকে এখনই পালিয়ে যাও, নয়তো তোমাদের মৃত্যু নিশ্চিত। রিতম মনে মনে ভাবল, সবাই মিলে এমন করে বারবার এই গ্রাম ছেড়ে শহর ফিরে যাওয়ার পরামর্শ দিচ্ছে, না, এটাকে সম্পূর্ণ হেলায় উড়িয়ে দেওয়া যায় না। তাই জন্য রিতম মনস্থির করল, খুব তাড়াতাড়ি জমি বিক্রির কাজ মিটিয়ে তারা শহরে ফিরে যাবে। আর এখন এই গভীর রাত নামার আগেই জমিদার বাড়িতে ফেরার উদ্দেশ্যে বড় খাল পার ফেলে বাড়ির পথে হাঁটতে শুরু করল রিতম এবং রবি। বেশ কিছুটা পথ হেঁটে ফেরার পর তারা পাড়ার মধ্যে প্রবেশ করল। তারপরেই কয়েকবার ফেলে দক্ষিণে এগিয়ে গিয়ে চাঁদের স্বচ্ছ আলোয় দুজন দেখল একজন মেয়ে বড় পুকুরের পূর্ব দিকের পাড়ে বসে বসে কাঁদছে। তার পরনে ছেঁড়া জামা কাপড়। হঠাৎ তার চোখে চোখ পড়ে যেতেই রিতম তার রূপের স্নিগ্ধতায়
মোহিত হয়ে গেল। কি দারুণ কুড়িপদ্মের পাপড়ির মতো তার চোখ, যেন হাজার তারার আলো ভরা আছে তার শরীরে। তার পরনের ওই শতচ্ছিন্ন ধুলো মলিন শাড়ি আর আঁচলের একটা কোমরে গোঁজা। তার মাথার চুলগুলো দুদিকে বিনুনি করে বাঁধা। তারা দেখতে পেল তাদের চোখের সামনে থেকে কাঁদতে কাঁদতে অন্ধকার খালপাড়ের দিকে এগিয়ে গেল মেয়েটা। মেয়েটার বয়স কত হবে? এই আনুমানিক 20 কি 21। কিন্তু রবি আর রিতম বাড়ির দিকে রওনা দিল। এখন সময় প্রায় রাত 9টা, 9:30। চারিদিকে সন্ধ্যা গাঢ় হয়ে নেমে এসেছে রাত। দূরের ঝোপঝাড় থেকে দু একটা শেয়ালের ডাক থেকে থেকে ভেসে আসছে তাদের কানে। তারা দেখতে পেল রাত হতে না হতেই পাড়াটা একেবারে নিরিবিলি হয়ে গেল। দেখে বোঝা যায় যে এখানের মানুষজন ভীষণ ভয়ে ভয়ে রয়েছে। চারিদিকে নিশি ছায়া গায়ে মেখে বাগান ঘেরা একতলা ছোট্ট ছোট্ট বাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। তাদের সবগুলোই প্রায় একই ছাঁচির। কেবল একটা বাড়ি দ্বিতলে গর্বে মাথা উঁচু করে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, আর সেইটি হলো হালদারদের জমিদার বাড়ি। অতঃপর দুজনে আস্তে আস্তে এগিয়ে গিয়ে ঢুকলো সেই বাড়িতে। জমিদার বাড়িতে প্রবেশ করতেই বৃদ্ধ পরিচারক রতন গম্ভীর সুরে বলল, এই সবে আসার সময় হলো ছোট বাবু। আপনারে কত করে বললাম সন্ধ্যার পর বাড়ির বাইরে বেরোবেন নে, আপনি তবুও জোর জবরদস্তি বেরিয়ে গেলেন। ক্ষতি টতি কিছু হয়নি তো? রবি বলল, না না, আমাদের কোনো ক্ষতি হয়নি। পরিচারক বলল, আচ্ছা বেশ, আপনারা তবে হাত মুখ ধুয়ে নিয়ে ঘরে গিয়ে বসুন। আমি আপনাদের রাতের খাবার কিছুক্ষণের মধ্যেই গিয়ে দিয়ে আসছি। রিতম আর রবি দুজনে ফ্রেশ হয়ে ঘরে গিয়ে বসল। কিছুক্ষণ পরেই পরিচারক রতন রাতের খাবার দিতে গিয়ে টেবিলের উপর খাবার সাজাতে সাজাতে বলল, বাবু, সন্ধ্যায় যা বেরিয়েছেন। খবরদার খবরদার, আজ রাতে যেন আপনারা আর ভুল করেও বাইরে বের হবেন না। রাত্রি 10টা, 10:30 বাজতে যায়। এরপর থেকেই নিশির প্রকোপ শুরু হয়ে যাবে। ওই কাল নিশি যাকে ডাকবে তাকে যেতেই হবে ওর সাথে, আর ওর সাথে যাওয়া মানেই অনিবার্য মৃত্যু। কি জানি কেন এই কাল নিশির মরণ দৃষ্টি পড়ল আমাদের গ্রামের ওপরে। কথায় আছে না, যতই বলার বলো, আমি কানে দিয়েছি কুলো। ঠিক এমনটাই একটা ভাবভঙ্গিতে বৃদ্ধ পরিচারক রতনের সমস্ত কথা এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দেয় রিতম। সঙ্গে রবিও তেমনই জুটেছে, একেবারে রিতমের মতনই একগুয়ে। শুধুমাত্র একটা দিকেই তাদের তফাৎ। রিতম লম্বা চওড়া ফর্সা সুদর্শন একজন পুরুষ, আর অন্যদিকে রবি ফর্সা, দেখতে সুন্দর কিন্তু খুব একটা লম্বা নয়, বিটে সেটে একজন মহিলা। তবে তাদের বন্ডিং বেশ মজবুত। বিয়ের পরদিন কাল রাত্রিটা বাদ দিলে আজ পর্যন্ত তারা এখনো আলাদা বিছানায় রাত্রি যাপন করেনি, একে অপরকে ছেড়ে থাকেনি। সে যাই পারে হোক, গল্পের মূল ঘটনা হলো তারপর তারা রাতের খাওয়া দাওয়া শেষ করে সারাদিনের ক্লান্তি ভুলতে ঘরের জানলাটা খুলে রেখেই ঘুমিয়ে পড়ল। রাত বাড়ার সাথে সাথেই চাঁদের আলো ঘুরে এসে পড়ল ঘরের মেঝের ওপর। মেঝের ওপর ফুটে উঠছে জানলার গারদের ছাপ।
বাইরে তখন কয়েকটা কুকুরের প্রবল চিৎকার, এবং সেই চিৎকারের মধ্যে থেকেই ভেসে এলো এক মায়াবী নারী কণ্ঠস্বর। রিতম, উঠে এসো রিতম, আমি যে এখানে তোমার অপেক্ষা করছি, এসো। খোলা জানলা দিয়ে ধেয়ে এসে সেই মারণ ডাক রিতমের কানে প্রবেশ করলো। তৎক্ষণাৎ রিতমের থেকে আগে রুবির ঘুম ভাঙল। রুবি রিতমের গায়ে হাত দিয়ে ডাকতে ডাকতে বলল, ওই ওই শুনছো? ঘুম জড়ানো কণ্ঠে রিতম বলল, কি হয়েছে? এত রাতে ডাকছো কেন? হ্যাঁ, আমার কেন জানি না মনে হলো বাইরে থেকে তোমাকে কেউ ডাকছে। তুমি কিন্তু একদমই বাইরে বের হবে না, আমি গিয়ে জানলাটা বন্ধ করে দিয়ে আসি। বলেই জানলা দরজা বন্ধ করে তারা আবারও একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। আজ রাতেই ঠিক সময় মতো রবির ঘুম ভেঙে যাওয়াটাই রিতমের সেই কালনিশির মরণ ডাক থেকে বেঁচে যাওয়ার কারণ। আর একটু এদিক ওদিক হলেই আজ রাতেই রিতম বিছানা ছেড়ে উঠে নিশির সেই ডাক অনুসরণ করে এগিয়ে যেত। আর সেই ডাক অনুসরণ করে এগিয়ে চলা মানেই মৃত্যু নিশ্চিত। পরের দিন অতি ভোরে গ্রামের বেশ কিছু লোকজনের চিৎকারে রিতম আর রবির ঘুম ভেঙে গেল। আবার মরেছে, আবার মরেছে। কে কোথায় আছিস শিগগিরই বেরিয়ে এসে দেখ। আমাদের গাঁয়ের একজন ছেলে আবার কাল পিশাচিনীর কবলে পড়ে মরেছে। হায় 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 রে, সর্বনাশ হয়ে গেল। ছেলেটা কাল নিশির কবলে পড়ে অকালে জীবনটা শেষ হয়ে গেল গো ছেলেটার। এই সমস্ত চেঁচামেচিতেই রিতম আর রবি চোখ কজলে ঘটনাস্থলে এসে দাঁড়ায়। গ্রামের চিৎকাররত এই সমস্ত লোকগুলোর মধ্যে থেকে একজন মাঝবয়সী লোক গ্রামের মোড়লকে ডাকতে শুরু করেছে। মোড়ল মশাই, মোড়ল মশাই বেরিয়ে আসেন, শিগগিরই বেরিয়ে এসে দেখেন আবার একজন মরেছে। আমাদের গায়ের ছেলের রিতমের মৃত্যু ঘটেছে। হালের খোল থেকে আমরা ওর মৃতদেহ উদ্ধার করেছি। তবে কি এইভাবেই মানুষগুলো কাল নিশির কবলে পড়ে অকালে মারা যাবে? আপনি এবার কিছু অন্তত করুন। এতক্ষণে সমস্তটা শুনে দুই স্বামী স্ত্রীর শরীরের রোম কাঁটা হয়ে গেল। রবি গত রাতে স্পষ্ট শুনেছে কেউ একজন রিতমকে ডাকছে। তবে কি শহর থেকে আসা রিতম সেই ডাকে সাড়া দিয়ে বাইরে উঠে যায়নি বলেই অন্য কোনো একজন রিতমের মৃত্যু ঘটল? এ সমস্ত কথা ভাবতে ভাবতে রবির সারা শরীর বয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। এদিকে গাঁয়ের লোকের চেঁচামেচি ও ডাকাডাকিতে মোড়ল মশাই বাড়ির বাইরে বেরিয়ে এসে সকলের উদ্দেশ্যে বললেন, কিভাবে কি হয়ে যাচ্ছে সে তো আমাদের কারোরই জানার ব্যাপার নয়। আমার মনে হয় সবাই মিলে এই গ্রাম ছেড়ে অন্যত্র কোথাও চলে গেলে তবেই ওই কাল নিশির হাত থেকে রেহাই পাওয়া যাবে, নয়তো সবাইকে মরতে হবে। এক এক করে সবাই মরবে, কোনো পুলিশ প্রশাসন কিছুই করতে পারবে না, কারণ এ গাঁয়ের উপর কাল নিশির চোখ পড়েছে, ও সবাইকে নেবে। অন্যদিকে দুই স্বামী স্ত্রী রিতম আর রবি ঘরের মধ্যে গিয়ে ঢুকেছে। রবি রিতমকে বলছে, এখানে আর এক মুহূর্ত থাকা সম্ভব নয়। সত্যি সত্যি এখানে অলৌকিক কোনো ব্যাপার আছে। রিতম অবাক হয়ে বলে, কি সব বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। গতকাল রাত্রে আমি তোমার নাম ধরে ডাকতে শুনেছি। বাইরের অন্ধকার থেকে তোমাকে কেউ একজন ডাকছিল।
আমি জেগে গেছি এবং তোমাকে যেতে দিইনি বলেই রিতম নামের অন্য আরও একজনের মৃত্যু ঘটেছে। এখানে আর থাকা সম্ভব নয়। রিতম বলল, আচ্ছা বেশ, আজকেই আমি মোড়ল মশাইয়ের সঙ্গে জমি বিক্রির বিষয়টা কথা বলবো। কম দামে বিক্রি করে যত তাড়াতাড়ি সম্ভব এই স্থান ছেড়ে চলে যাব আমরা। এবার খুশি তো? আচ্ছা, তাহলে তুমি এ বিষয়ে তাড়াতাড়ি কথা বলো। তারপরেই দুই স্বামী স্ত্রীর অনেকটা সময় নানান চিন্তায় চিন্তায় অতিবাহিত হয়। পার্শ্ববর্তী গ্রামের কয়েকটা লোকের বাড়িতে গিয়ে রিতম তাদের 5 বিঘা জায়গাটা বিক্রির ব্যাপারে কথাবার্তা বলে। আর এদিকে কাঞ্চনপুরের স্থানীয় শ্মশানে মৃতদেহ দাহ করে সন্ধ্যায় ঘরে ফিরে গ্রামের লোকজন। তারপর এই সন্ধ্যা নামতেই দুই স্বামী স্ত্রী মোড়ল মশাইয়ের বাড়িতে আসে। মোড়ল বললেন, এসো রিতম বাবু, এসো। বহুদিন পর স্ত্রীকে সঙ্গে নিয়ে আমাদের গ্রামে এলে, কিন্তু এমন একটা সময় যাচ্ছে যে তোমাদেরকে একটু খাঁটি যত্ন করতে পারছি না। চারিদিকে শুধু মরণ মরণ রব। তবে এমন সময় তোমরা হঠাৎ গ্রামের বাড়িতে এলে কি মনে করে? মোড়ল মশাইয়ের কথায় রিতম বলল, আমাদের 5 বিঘার বড় জমিটা বিক্রির জন্য শহর থেকে এখানে এসেছি মোড়ল মশাই। আপনি যদি খুব তাড়াতাড়ি ওটা বিক্রির ব্যবস্থা করে দেন তো খুব উপকৃত হই। সে ঠিক আছে, কিন্তু এইসব কাজ তো তাড়াহুড়ো করলে হয় না। এইসব কাজে অনেক সময় লাগে। এতক্ষণে রবি বলল, না কাকাবাবু, দেরি হলে হবে না। এই গ্রামের পরিস্থিতি এখন ভালো দেখছি না। নিশির ডাকে সবাই মারা যাচ্ছে, তাই যত তাড়াতাড়ি পারি এই গ্রাম থেকে চলে যেতে হবে। এমন সময় মোড়ল মশাইয়ের বৃদ্ধ বাবা ঘর থেকে বেরিয়ে এসে কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, হ্যাঁ হ্যাঁ রে মা, যত তাড়াতাড়ি পারিস এই গ্রাম ছেড়ে চলে যা। হ্যাঁ, তোদের তোদের পুরো জীবন এখনো বাকি পড়ে আছে। আমাদের আমাদের তো 3 গাল গিয়ে 1 গালে ঠেকেছে। হ্যাঁ, আমাদের আমাদের যাই পারে হোক, কিন্তু তোদের তোদের এখন বয়স কম। তোরা তোরা বেঁচে পড়তে থাক মা। তবে তবে এই গ্রামে থাকলে নিশির মরণ ডাক শুনতে পেলে তোরা যে অকালে মরে যাবি মা। এই গায়ের ওপর কাল নিশির যে নজর পড়েছে। চলে যা, চলে যা এখান থেকে, চলে যা। হ্যাঁ, ও সব জায়গা বিক্রি পরে হবে। চলে যা, চলে যা মা, চলে যা। বৃদ্ধের কথায় রিতম বলল, কিন্তু ঠাকুরদা, এই কাল নিশিটাকে, সে কেনই বা এমন মৃত্যুর ডাক দিয়ে এক এক করে সবাইকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে? কে সে? রিতমের কথায় বৃদ্ধ একবার গলা খাকারি দিয়ে বলতে শুরু করলেন, নিশি আমাদের গ্রাম বাংলার পরিচিত একজন ভূত। সে ওই ঘুমের মধ্যে মানুষকে তার পরিচিত কারোর কণ্ঠ নকল করে ডাক দেয়। সেই ডাকে সাড়া দিলেই তাকে ঘুম থেকে তোলে। তারপর দূরে কোথাও নিয়ে গিয়ে তাকে মেরে ফেলাই হলো এই নিশির কাজ। নিশি কখনো 2 বারের বেশি ডাকে না। মনে আছে ছোটবেলায় আমাদের ঠাকুমা ঠাকুর দাদারা কেউ 3 বারের কম ডাকলে তখন সাড়া দিতে বারণ করতেন। হ্যাঁ, এমনকি ওই ঘর থেকে বের হতেও মানা করতেন। তারা এই কাল নিশির জন্যই এমনটা করতেন। নিশি 3 বার ডাকতে অক্ষম। যদি কোনো মানুষ নিশির প্রথম 2 ডাকের মধ্যে কোনো একবার সাড়া দিয়ে ফেলে, তবেই নিশি বারবার ডাকতে পারে। নয়তো সে 2 বারের বেশি কাউকে ডাকতে পারে না। নিশি সাধারণত গভীর রাতে এবং ভোর রাতে মানুষকে ডাক দেয়। দিনের বেলায় নিশি কখনো মানুষকে ডাকে না। কেউ যখন ঘুমিয়ে থাকে
নিশি তার ওই পরিচিত আত্মীয় বা বন্ধুর গলা নকল করে ঘরের বাইরে থেকে তাকে ডাকতে থাকে। দুবার ডাকার পর নিশি অপেক্ষা করতে থাকে। এই সময় মানুষ শতবার উত্তর চেয়ে ডাক দিলেও সেই নিশি কোনো উত্তর দেয় না, শুধু মায়াবী একটা হাসি ছাড়া তখন সে আর কোনো কথা বলে না। তবে হাসতে হাসতে সদর দরজাতে ঠিকই অপেক্ষা করে সে। সাধারণ মানুষ যদি তার ডাকে বের হয় তবে সে তাকে তার পিছু নিতে বাধ্য করে এবং দূরে কোথাও নিয়ে গিয়ে তাকে হত্যা করে। হত্যাটা এমন ভাবে করে যেন দেখে মনে হয় কোনো দুর্ঘটনা, যেমন ওই পাহাড় থেকে নিচে ফেলে দেওয়া, চলন্ত গাড়ির নিচে চাপা পড়তে বাধ্য করা, এমনকি ওই জলে চুবিয়ে মারা ইত্যাদি। নিশি দেখতে কেমন, সে ছেলে না মেয়ে তা জানা যায় না, কারণ তার ডাকে একবার যে সাড়া দিয়েছে সে আর কখনো ফিরে আসেনি। তবে অনুমান করা হয় নিশি একজন মেয়ে। এমন সময় রুবি সবটা শুনে নিয়ে বলল, কিন্তু নিশি এমন নৃশংসভাবে সাধারণ মানুষকে হত্যা কেন করে? তার কি এমন রাগ এই মানুষগুলোর উপর? এর কি কোনো কারণ বা ব্যাখ্যা আপনার জানা আছে? বৃদ্ধ আবারও বলতে শুরু করেন, নিশি নিয়ে এই বঙ্গদেশে একটা বিশ্বস্ত কিংবদন্তি শোনা যায়। তা হলো ওই এক জমিদারের অপরূপ এক সুন্দরী মেয়ে ছিল, তার নাম ছিল নিশি। একদিন রাতে সে বাড়ির সকলের সাথে খাওয়া দাওয়া শেষ করে নিজের কক্ষে ঘুমোতে গেল। বাবা, আমি তবে ঘুমোতে গেলাম, শুভরাত্রি। মেয়ের কথায় জমিদারও বলল, শুভরাত্রি মা আমার, যাও নিজের ঘরে গিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। তারপর জমিদার ওর তার স্ত্রী দুজনে ঘুমিয়ে পড়ে। ধীরে ধীরে রাত গভীর হতে থাকে। আকাশের চাঁদ পশ্চিম দিকে সরে যায়। গ্রামের অন্তিম রেখায় ডেকে ওঠে একটা শেয়াল। অতঃপর ধুম ধুম শব্দ করে দুটো বোমা ফাটে জমিদার বাড়ির গায়ে। ক্রূরট্ট হাসি দিয়ে দুই ডাকাত দলের দলপতি একত্রিত হয়ে ডাকাতি করতে আসে জমিদার বাড়িতে। এরপর এক বিকট আওয়াজে নিচের তলায় ঘুমিয়ে থাকা জমিদার ও তার স্ত্রীর ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙা মাত্রই দরজা খুলে বাইরে বেরিয়ে তারা দেখতে পায় অন্দরমহলে একদল কালো কালো মানুষ খালি গায়ে হাতে অস্ত্র ধরে দাঁড়িয়ে রয়েছে। তাদেরকে দেখতে পেয়েই জমিদার চিৎকার করে বলে ওঠে, কে কে তোমরা? এত রাতে জমিদার বাড়ির অন্দরমহলে তোমরা ঢুকলে কি করে? জমিদারের কথার উত্তরে সামনে থেকে একজন অট্ট হাসি করে বলে উঠল, দেখছি এবার তোদের কে বাঁচায়। সালার অনুডাকাতের বুকের ওপর বাপ তুলে কথা বলে কত বড় সাহস! হ্যাঁ, আজ রাতেই তোদের জীবনের শেষ রাত। এই যা, তোরা কোষাগার ভেঙে সব লুট করে নিয়ে আয়, আমি এদেরকে দেখছি। জমিদারের বেশ কয়েকবারের ডাকে অন্দরমহলে যে 4-5 জন প্রহরী ছিল তারা ঘটনাস্থলে দৌড়ে এলো, কিন্তু
জমিদারের এমন ক্রূর কথায় ক্ষিপ্ত হয়ে রণ ডাকাতের দল সেই কজন প্রহরীকে বন্দি বানিয়ে পেটে ভোজালি গেড়ে খুন করল। এতক্ষণে মৃত্যু ভয়ে জমিদার দম্পতি ডাকাত দলের সামনে হাত জড়ো করে অনুরোধ করে বলে, ছেড়ে দাও, আমাদেরকে ছেড়ে দাও, প্রাণে মেরো না, আমাদেরকে ক্ষমা করো। ততক্ষণে তাদের চোখের সামনে মেঝের ওপর মরে পড়ে থাকা 4 জন প্রহরীর মৃতদেহ, তাদের পেটে ভোজালি ঢুকিয়ে খুন করেছে রণ ডাকাত। তাই 4 জনের পেট থেকে বেরিয়ে আসা টাটকা রক্তে ভিজে যাচ্ছে মেঝের ওপর বিছিয়ে রাখা শৌখিন কার্পেট। এতক্ষণে ডাকাত দল কোষাঘর লুট করে বাইরে বেরিয়ে এসে চিৎকার করে বলল, না না, আর কিছু লাগবে না, এবার চল। তবে দাঁড়া, যাবার আগে এই দুটোকে শেষ করি। এই বলে রণ ডাকাত পর পর 2 বার ভোজালি গেড়ে দিল জমিদার ও জমিদারের স্ত্রীর পেটে। আর সেই মৃত্যু চিৎকার কানে গেল উপর তলায় একটা শয়ন কক্ষে ঘুমিয়ে থাকা জমিদার কন্যা নিশির কানে। সে তৎক্ষণাৎ বিছানা ছেড়ে উঠে বাইরে বেরিয়ে এসে ওপর থেকে নিচের দিকে তাকিয়ে দেখলো তার বাবা মা মাটিতে লুটিয়ে পড়ে আছে, আর তাদের চারিদিকে ঘিরে দাঁড়িয়ে আছে 1 জোড়া ডাকাত দল। 2 জন ডাকাত সর্দার, প্রখ্যাত ভীমে ডাকাত ও রণ ডাকাত। সিঁড়ি থেকে নিচে নামতে নামতে এসব দৃশ্য দেখে নিশি ভীষণভাবে ভয় পেয়ে গেল। এমন সময় রণ ডাকাত চিৎকার করে বলল, আরে, জমিদারের মেয়েটা তো দেখছি অপূর্ব সুন্দরী, তার উপর যুবতীও হয়ে গেছে, একে বিয়ে করলে কেমন হয়? দলের বাকি সদস্যরা সমস্বরে বলে ওঠে, দারুণ হবে সর্দার, দারুণ হবে। আপনি তবে আজই এনাকে বিয়ে করে ফেলুন, আমাদের যে ডাকাত রানীর খুব দরকার। রণ ডাকাত বলল, এই মেয়ে, এমন ভাবলেশীন ভাবে কি দেখছো? আমি ডাকাত সর্দার রণ, আমি তোমার বাবা মাকে খুন করেছি এবং আমি তোমাকে বিয়ে করতে চাই। বিয়ে করবে আমাকে? রণ ডাকাতের সমস্ত কথাই নিশির কানে গেল, কিন্তু সারা শব্দ না করেই মাথা হেঁট করে সে সামনের দিকে এগিয়ে গিয়ে শটাং একটা থাপ্পড় কষিয়ে দিল রণ ডাকাতের গালে। শয়তান, আমার বাবা মাকে হত্যা করে আবার আমাকে বিয়ের প্রস্তাব দিস? তু 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 তু। এই বলে রণ ডাকাতের মুখে থুতু ছিটিয়ে দিয়ে দৌড়ে মহল ছেড়ে বেরিয়ে বাইরে গেল সে। কোনক্রমে সে সেই স্থান পরিত্যাগ করে পালাতে সক্ষম হয়, কিন্তু ডাকাতরা তাকে ধরার জন্য তার পিছু নিয়েছে। নিশি সেই ভয়ানক রাতে গ্রামের প্রতিটি বাড়িতেই করাঘাত করে ডাকাডাকি করে এবং সাহায্য চাইতে থাকে। দরজা খোলো, কে আছো? বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমায়, পিছনে ডাকাত দল ধাওয়া করেছে, দরজা খোলো। আরো অন্য একটা বাড়ির দরজায় গিয়ে নিশি বলে, বাঁচাও, বাঁচাও আমায়, আমি অসময়ে একজন দাঁড়িয়ে, দয়া করে দরজাটা খুলে ওই দুষ্টু ডাকাত দলের হাত থেকে আমাকে বাঁচাও, বাঁচাও আমায়, দরজাটা খুলো একটাবার। কিন্তু ডাকাতের ভয় সেই রাতে কেউ আর দরজা খুলে বাইরে বের হয় না। অবশেষে ডাকাতেরা অনেকটা কাছে চলে এলে নিশি নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। এরপর থেকেই ওই গ্রামের মানুষদের গভীর রাতে কে যেন তাদের পরিচিত মানুষদের কণ্ঠ নকল করে অজানা অন্ধকারে ডেকে নিয়ে যায়, তারপর সেখানে নিয়ে গিয়ে তাকে মেরে ফেলে।
এইভাবে এক এক করে সবাইকে মারতে মারতে একটা সময় পর পুরো গ্রাম উজাড় হয়ে যায়। সকলের ধারণা এই কাজটা নিশি করে, কারণ সেদিন কত করে ডাকার পরেও কেউ দরজা খোলেনি, কেউ তাকে সাহায্য করেনি। তাই তাই সে এইভাবে প্রতিশোধ নেয়। একটা গ্রামের শেষের পর নিশি আবার পাশের গ্রামগুলোতে ঘুরতে থাকে এবং সে গ্রাম শেষ হলে তারপর আবারও পাশের গ্রামে যায়। এভাবে নিশি গ্রামের পর গ্রাম জুড়ে মানুষকে ঘুমের মধ্যে ডাকতে শুরু করে এবং তাদেরকে মারতে শুরু করে। এটাই নিশির কাজ। এতক্ষণ ধরে গ্রামের মোড়ল বিনয় সর্দারের বৃদ্ধ বাবার মুখে সমস্ত গল্প শুনে ভয়ে রিতম আর রবির হাত পা ঠান্ডা হয়ে এসেছে। রিতম বলল, বাপরে বাপ, এ তো ভীষণ ভয়ানক ঘটনা শোনালেন ঠাকুরদা। আচ্ছা, আজ তবে আসি, অনেক রাত হয়ে গেল তো। পাশে বসে থাকা বিনয় মোড়ল বললেন, আজ আমাদের এখানে এই থেকে গেলে হতো না? না না, ওদিকে রতনদা রান্না বান্না করছে, আবার অন্য একদিন না হয় এখানে এসে থাকবো, আজ আসি। মোড়ল মশাইয়ের বাবা আবারও বললেন, আচ্ছা আচ্ছা, তোরা তোরা সব সাবধানে আয়, আর যত তাড়াতাড়ি পারিস এই গ্রাম ছেড়ে শহরে চলে যাস কিন্তু। হ্যাঁ, আচ্ছা বেশ, আসছি তবে। এই বলে তারা দুই স্বামী স্ত্রী পুরনো জমিদার বাড়িতে ফিরে এলো। আশ্চর্যের বিষয়, সেদিন সন্ধ্যায় ঘুরতে বেরিয়ে রিতম যে সুন্দরী নারীকে পুকুর ঘাটে বসে বসে কাঁদতে দেখেছে, আজও সেই একই নারী এত রাতে ওই পুকুর ঘাটেই বসেছিল। কিন্তু কে সেই নারী? তাকে তো দিনের বেলায় কখনো দেখা যায়নি, তবে রাতের আধারে সে কোথা থেকে উদয় হয়? এ সমস্ত ভাবনা চিন্তা করতে করতেই রাতের খাবার খেয়ে নিয়ে স্বামী স্ত্রী ঘুমিয়ে পড়ল। সেদিন জ্যৈষ্ঠের আকাশে তখন মধ্যরাতের ক্লান্ত চাঁদ পশ্চিমের দিকে বেশ খানিকটা মাথা হেলিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে কাঞ্চনপুর গ্রামের সবটা পরিধির ওপর। চারিদিকে ছোট বড় আম জাম গাছের পাতা থেকে কুয়াশা বেয়ে পড়ছে টুপটাপ শব্দে। রাস্তার আশেপাশে রিতমদের পুরনো জমিদার বাড়ির উঠোনের ঈশান কোণে বাঘিয়ার মূল ও দুর্বার চটাও ভিজে গেছে এই কুয়াশার টপা জলে। তবে আশ্চর্যের বিষয়, কুয়াশা মাখা এই রাতের সঙ্গেই অন্ধকারে গাম এসে কালো কাপড় পরা কোনো এক আধার মানবীকে অনুসরণ করতে করতে কেউ যেন মনে হচ্ছে ওই বড় খালপাড়ের দিকে এগিয়ে যাচ্ছে। বাড়ির পাশের বড় ক্ষীর কদম গাছটার তলায় দাঁড়িয়ে আছে একটা কালো রঙের কুকুর। সে বারবার চিৎকার করে রাতের এমন অনির্দিষ্ট চলাচলের প্রতিবাদ জানাচ্ছে। ঢুলে পড়া চাঁদের ম্রিয়মান আলোয় দেখা যায় সেই কুকুরের শরীরের একদিক থেকে খুলে পড়ছে পচা গলা মাংস। ঘরের খোলা জানলার ভেতর থেকে সে জ্বলন্ত চোখে তাকিয়ে আছে রিতম ও রূপীর দিকে। হঠাৎ এমন বিভৎস স্বপ্ন দেখে রূপীর ঘুমটা ভেঙে যায়। সে থতমত খেয়ে বিছানায় উঠে বসে। তার এমন অস্বাভাবিকভাবে উঠে পড়ায় রিতমেরও ঘুমটা ভেঙে যায়। সে রূপীকে বলে, কি গো, কি হয়েছে? এমন ভাবে চমকে উঠলে কেন? কোনো ভয়ানক স্বপ্ন দেখলে নাকি? হ্যাঁ গো, খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি। কথাটা বলতে বলতেই রবির চোখ পড়ে যায় খোলা জানলার দিকে। তৎক্ষণাৎ সে বলে ওঠে, ওই দেখো, মোড়ল মশাই না, বড় খালপাড়ের গভীর অন্ধকারের দিকে উনি হেঁটে চলে যাচ্ছে। রবির কথায় জানলায় চোখ রেখে রিতম বলল, হ্যাঁ সত্যিই তো, এত রাতে মোড়ল মশাই ওদিকে কোথায় চললো? চলো তো উঠে গিয়ে দেখি একবার। রবি তৎক্ষণাৎ ঘরের জানলাটা বন্ধ করে দিয়ে আসে আর বলে,
না, একদমই না। তুমি বাইরে কোথাও যাবে না। কাল সকালেই আমরা বাড়িতে ফিরে যাব। এখানে আর থাকা যাবে না। আগে নিজেরা তো বাঁচি, তবে জায়গা বিক্রি। সমস্ত কথা বলতে বলতেই একদল ঝোড়ো বাতাস এসে জানলাটা আবারও খুলে দিয়ে যায়। আসলে পুরনো বাড়ির জানলা তো, তাই ছিটকিনি বড্ড দুর্বল হয়ে পড়েছে। বারংবার জানলাটা খুলে যাচ্ছে। আর এমন সময়তেই দূরের অন্ধকার থেকে ভেসে এলো এক ভয়ঙ্কর আর্তনাদ। গভীর রাত্রে এ সমস্ত শুনতে শুনতে আর ভাবতে ভাবতেই কখন যে আবারও দুই স্বামী স্ত্রী ঘুমিয়ে পড়েছে তা তারা নিজেরাই জানে না। পরের দিন ভোরবেলা গ্রামের বেশ কিছু মানুষের চিৎকারে রিতম আর রবির আবারও ঘুম ভাঙে। আবার মরেছে, কে কোথায় আছিস শিগগিরই বেরিয়ে এসে দেখ। এবারে যে আমাদের গায়ের মোড়ল মশাইয়ের মৃত্যু ঘটেছে। হায় 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 রে, সর্বনাশ হয়ে গেল। শেষমেশ গায়ের মোড়ল মশাই কাল নিশির কবলে পড়ে কালে মারা পড়লো। শেষ হয়ে গেল আমাদের সব আশা ভরসা জায়গা শেষ হয়ে গেল। এবারে এক এক করে আমাদের যাবার পালা। কথাগুলো কানে যেতেই রিতম আর রবি তড়ি ঘড়ি দুজনে ব্যাগপত্র গুছিয়ে সে গ্রাম পরিত্যাগ করে আবারও শহরে ফিরে আসলো। আর তারপর থেকেই সেই কাঞ্চনপুর গ্রামে এক এক করে মরতে মরতে পুরো গ্রামটাই উজাড় হয়ে যায়। সেখানে এখন আর কেউই থাকে না, কিন্তু এখনো সেখানে পড়ে রয়েছে রিতমদের সেই পুরনো জমিদার বাড়ি। আর পশ্চিম মাঠে তাদের সেই 5 বিঘা জমি।